মিথিলা তার দুলাভাইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে। মিথিলা প্রায় অর্ধ উলঙ্গ আর দুলাভাই শর্ট প্যান্ট। তাদের প্রেম লীলা দেখে আমি থমকে যাই। এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমি। আমি মিথিলাকে ভালোবাসি এটা মোটামুটি বাড়ির সবাই জানে। এই কারণে কত যে মার খেয়েছি তার কোনো হিসাব নেই। আমাকে বরাবর বলে দিয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখার জন্য। আমি মিথিলাকে এমন অবস্থায় দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। ছি ছি মিথিলা, এসব কি দেখছি? আর দুলাভাই, আপনি কি করে পারলেন এটা করতে? আমার আওয়াজ শুনে যেন ওদের মাথায় আকাশ ভেঙে পড়ছে। আসিফ, প্লিজ কাউকে বললো না, প্লিজ। কাউকে বললে আমাদের মান সম্মান থাকবে না। উনি সুমি আপুর স্বামী, দেখতে স্মার্ট আর অনেক বড় চাকরি করে। সুমি আপু হলো মিথিলার বড় বোন। আপু সকালে তার বাচ্চাকে ডাক্তার দেখাতে গেছে, সাথে চাচিও গেছে। চাচা নাই, মারা গেছে 3 বছর হয়। আব্বুই 2 পরিবারের প্রধান। আব্বু ও চাচা মিলে একই রকমের 2 তলা 2টা বাড়ি করেছে। সুমি আপুর বিয়ে হয়েছে 2 বছর, একটা 6 মাসের বাচ্চাও আছে। আপুকে আব্বুই বিয়ে দেয়, বিয়েটা পারিবারিকভাবেই হয়। দুলাভাই আমার হীরের টুকরা, বাড়ির সবাই জানে। কিন্তু তার চরিত্র যে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি না। আর মিথিলা এটা কিভাবে করলো? মিথিলার মতো ভদ্র মেয়ে তো 3 গ্রাম খুঁজেও পাওয়া যাবে না। মিথিলার সৌন্দর্য পরিবারের লোকজন ছাড়া বাহিরের কেউ দেখেনি। হাত মোজা, পা মোজা, বরখা পরে পর্দার সাথেই সবসময় চলাচল করে। কিন্তু আজ সেই মিথিলার একই হাল দেখছি। চুপ করেন আপনি, লজ্জা করে না? আবার কথা বলেন। আর মিথিলা, তুই না পর্দা করিস, কোনো পর পুরুষের সামনে যাস না। এই তোর পর্দার আড়ালে আসল চেহারা। আমার কথা শুনে মিথিলা কিছু বলছে না, নিজেকে ঢেকে কেঁদে যাচ্ছে। তোর জন্য তো পুরো পর্দাসীন নারীদের সম্মান নষ্ট হলো। কি দরকার ছিল পর্দা করার? পতিতা পল্লীতে গেলেই তো পারতি। এই মিথিলাকে যখন আমি বললাম, মিথিলা আমি তোকে ভালোবাসি, তোর জন্য সব করতে পারবো, তখন মিথিলা আমার চরিত্র নিয়ে কথা বলতো আর আব্বুকে বলে আমাকে মার খাওয়াতো। আসিফ, কাউকে বলিস না প্লিজ। মিথিলা কান্না করতে করতে, মিথিলা আমি যখন তোকে ভালোবাসি বলতাম তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি, আব্বুর কাছে মায়ের খাওয়াতি। আজ তোর আসল রূপটা দেখুক সবাই। আর দুলাভাই আপনাকে আর কি বলবো। আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম, ওদেরকে যতই বলি রূপ দেখিয়ে দেব, কিন্তু সুমি আপুর সংসারটা কি হবে? আর একটা 6 মাসের মেয়েও আছে তাদের। আর মিথিলা তো আমার চাচাতো বোনই, যাকে আমি ভালোবাসি, তাকে সম্মান কি করে নষ্ট করি? দুলাভাই, আপনি এখনও এখানে বসে আছেন? দুলাভাই মাথা নিচু করে বসে। আমার কথা শুনে দুলাভাই রুম থেকে বের হয়ে যায়। মিথিলা, অত্যন্ত তোর কাছে এটা আশা করি নাই, কাজটা কিন্তু বেশি ভালো করিসনি বলে যখন রুম থেকে বের হতে যাব, দরজা আটকানো। মিথিলা চিল্লাতে শুরু করে দিয়েছে, আসিফ আমাকে ছেড়ে দে প্লিজ, আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোকে ভাইয়ের মতোই ভাবি। আসিফ, না প্লিজ। মিথিলার কাণ্ডে আমি বাকরুদ্ধ। সেই সেই সুযোগে মিথিলার ভেতর থেকে দরজা আটকিয়ে নিয়েছে। আমি কথা বলতে পারছিলাম না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। মনে হচ্ছে হাত পা সব বেঁধে রেখেছে কেউ। আসিফ, তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোর পায়ে পড়ছি। মিথিলা তার কাপড় চোপড় ছিঁড়তে লাগলো, প্রায় অনেক অংশ ছিঁড়ে ফেলেছে। অনেক কষ্টে মুখ থেকে বের করলাম, মিথিলা কি হচ্ছে এসব? কেউ বাঁচাও আসিফ। মিথিলা অনেক জোরে চিল্লাচ্ছে। আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। মিথিলার এমন কাণ্ডে শরীরের শক্তি হারিয়ে ফেলেছি। বাহির থেকে দরজা ধাক্কাতে লাগলো দুলাভাই, আর দরজা খোলার জন্য চিল্লাতে লাগলো। দুলাভাইয়ের চিল্লানি শুনে আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি সবাই মনে হয় চলে এসেছে। জোরে দরজা ধাক্কাতে দরজা ভেঙে ফেলে সবাই। দরজা খুলতে মিথিলা আব্বুর পেছনে গিয়ে লুকায়। মিথিলার কাপড় চোপড় ছেঁড়া দেখে আন্দাজ করে ফেলেছে মিথিলার সাথে খারাপ কিছু হতে যাচ্ছিল। মিথিলা ন্যাকা কান্না করছে। মিথিলাকে ভাবে আগলে নেয়, আর সবাই আমার দিকে অগ্নি চক্ষু দেখাতে লাগলো। আব্বু আমার সামনে এসে ঠাস ঠাস কয়েকটা চর বসিয়ে দেয়। ভাইয়া এসে অনেকটা চর মেরেছে। আমি কিছু বলতে যাব, সেই সুযোগ নাই। সব কিছু এত দ্রুত হচ্ছিল। মিথিলা, আসিফ তো তোমাকে কলেজে যেতে ডাকতে আসছিল।
তোমাকে এত খারাপ অবস্থায় দেখা যাচ্ছে কেন? আসিফ কি তোমার সাথে কিছু করেছে? ভাবি হয়তো বিশ্বাস করতে পারছে না আমার মতো ছেলে এমন একটা কাজ করবে। ভাবি, আমি শুয়েছিলাম, আসিফ এসে আমাকে একা পেয়ে আগের মতো ভালোবাসার প্রস্তাব দেয়। আমি বড় আব্বুকে জানাবো বলতে আসিফ আমাকে বলে আমি নাকি অনেক মার খাইছি, তাই আজ আমার ইজ্জত কেড়ে নেবে। তারপর আসিফ আমার সর্বনাশ করতে থাকে। আপনারা না আসলে আজ আসিফ আমার কী যে করতো। মিথিলা ভাবিকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না কাঁদছে। মিথিলার কথা অবিশ্বাস করার কোনো কারণই নাই। আগেই বলেছি 3 গ্রাম খুঁজেও আমার মেয়ে পাওয়া যাবে না। আব্বু মিথিলার কথা শুনে যেন আরও রেগে গেলেন। তুই আমার ছেলে ভাবতেই লজ্জা লাগছে। যে নিজের চাচাতো বোনের সাথে এমন করতে পারে সে অন্য মেয়েদের কি না কি করবে। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বের হয়ে যায় এই বাড়ি থেকে। আব্বুর কথা শুনে চোখ পেয়ে পানি পড়ছে। আব্বু, আমি কিছুই করি নাই। মাথা নিচু করে কান্না করতে করতে বললাম, ওই তুই আমাকে আব্বু বলবি না। আজ থেকে আমার একটা ছেলে, তুই মরে গেছিস। আব্বুর মুখে এই কথা শোনার পর থেকে মরে যেতে পারলেও অনেক সুখের হতো। আম্মু, আমি কিছু করিনি। মিথিলা, তুই আমাকে আম্মু বলবি না। জানি না কোন পাপে তোকে পেটে ধরেছিলাম। আম্মুর মুখের কথা শুনে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আর কাকে বলবো যেখানে আমার গর্ভধারিণী মা বিশ্বাস করে না, আমাকে কিছু বলতেও দেয়নি। আমি দুলাভাইয়ের দিকে তাকালাম, মুখে পৈশাসিক হাসি। আর মিথিলা এখনও ন্যাকা কান্না করছে। সুমি আপুও চলে এসেছে, যার আদরে আমার বড় হওয়া। যেই আপুটা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে, আমাকে এখনও মুখে খাবার তুলে খাইয়ে দেয়, সেই আপুটা সব কিছু শুনে কান্নায় বুক ভাসাচ্ছে। আজ আমি আপুর চোখেও খারাপ হয়ে গেলাম। মিথিলার রুম থেকে বের হয়ে আমার রুমে গিয়ে কাপড় চোপড় গোছাচ্ছি, কারণ এই বাড়িতে আমার জায়গা নেই। আর আমি কোন কোন মুখে থাকবো এখানে, যেখানে সবাই আমাকে ধর্ষক বলে জানে। কাপড় গোছানো শেষ, রুম থেকে বের হব এমন সময় আমার রুমে আসলো ভাবি। ভাবিকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, কারণ ভাবি আমার মায়ের মতোই আদর করে। আমার টাকা পয়সার অভাব ভাবিই পূরণ করে। ভাবি সুমি আপুর মতোই আমার আরেকটা বড় আপু। এটা কি করল আসিফ? আমরা তো মিথিলার সাথে তোমার বিয়ে দিতে রাজি ছিলাম। আব্বুকে না হয় আমরা বুঝিয়ে নিতাম, তার জন্য জোর করে। ভাবি, আমাকে মাফ করে দিও। আমি পারিনি সবার সামনে সত্যটা বলতে। কি সত্য বলতে পারোনি? ভাবি, কথা দেন কথাগুলো কাউকে বলবেন না। ভাবির কাছে কথা নিয়ে বলো, কাউকে বলবো না। ভাবি, আমি মিথিলার সাথে এমন কিছুই করি নাই। তাহলে মিথিলার কাপড় চোপড় ছেঁড়া কেন? ভাবি, আমি মিথিলাকে ডাকতে গিয়ে দুলাভাইয়ের মিথিলাকে পাপ কাজে লিপ্ত থাকতে দেখি। আমি তাদের অপমান করি, ভয় দেখাই, বাড়ির সবাইকে বলে দেব। কিন্তু পরে আপুর সংসার আর মিথিলার সম্মানের কথা ভেবে থমকে যাই। আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম, দুলাভাই বাহির থেকে দরজা লক করে দেয়। মিথিলা জোরে জোরে কাঁদতে থাকে আর কাপড়গুলো ছিঁড়তে থাকে। তারপর ভেতর থেকে লক করে দেয় মিথিলা। বাহির থেকে দুলাভাই দরজা ধাক্কাচ্ছে আর চিল্লাচিল্লি শুনে তোমরা এসে আমাকে এই পরিস্থিতিতে দেখলা। আমি কাকে বলবো এই কথা? কে বিশ্বাস করবে বলো? ভাবির চোখেও পানি। ভাবি বিশ্বাস করলেও নিরুপায়। কি বলছো আসিফ? তাদের পাপের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়েছে? ভাবি, তুমি কাউকে বলো না প্লিজ। মিথিলার সম্মান আর আপুর সংসার নষ্ট হয়ে যেতে পারে। জানি না আসিফ, কে মিথ্যাকে সত্য বলছে। মিথিলার আর সুমির জামাই তো এমন কোনো বাজে লক্ষণ দেখিনি। ভাবি, তুমি আমাকে বিশ্বাস করছো না? তাহলে এটা দেখো। আমি সুযোগে সব কিছু ভিডিও করে রেখেছিলাম, ভেবেছিলাম কাউকে দেখাবো না, কিন্তু পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটার চোখে নিজেকে খারাপ বানাতে পারিনি। আসিফ, এই ভিডিও এখনই আব্বুকে দেখাবো। ভাবি মোবাইল নিয়ে যেতে চায়। ভাবি প্লিজ, কথা দিয়েছো কাউকে বলবো না। সবার চোখে খারাপ হলেও তোমার চোখে যেন ভালো হয়ে থাকতে পারি, তাই তোমাকে সব বললাম। কথা শেষ করতেই ভাইয়া ভাবিকে বলছে, এই ধর্ষকের সাথে কিসের কথা? ভাবির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ভাবি আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলে টাকার দরকার পড়লে যেন ভাবিকে জানাই। ভাবি চোখ মুছে আমার রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু আমার চোখের পানি জুড়ায় না। রুমটার প্রতি মায়া লাগছিল। আম্মুর পায়ে একবার সালাম করতে মন চাচ্ছিল, কিন্তু সেই সাহস আজ আমার নেই। সবাই আমার চলে যাওয়া দেখছে। ভাবি সবার চোখের আড়ালে বারবার 12টার
বারবার চোখ মুছছে। 12টার বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ভাবির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ভাবি আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে টাকার দরকার পড়লে যেন ভাবিকে জানাই। 12টার বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। কিন্তু কোথায় গিয়ে উঠব, ঢাকায় গিয়ে কী করব, খুব চিন্তা হচ্ছিল। কারণ ঢাকা আমি ভালো করে চিনি না, আর কোনো আত্মীয় স্বজন নাই যে সেখানে গিয়ে উঠব। ভাবির দেওয়া টাকা গুনে দেখলাম 5,000 টাকা আছে এখানে, আর আমার পকেটে 780 টাকা। ভাবি যদি টাকা না দিত তাহলে তো 2 দিন বেঁচে থাকা কষ্টকর হয়ে যেত। এমনি কোনো কাজ জানি না, সবেমাত্র কলেজে পা দিয়েছি। আব্বুর টাকার অভাব নেই, যার জন্য লেখাপড়াটাই করছি মন দিয়ে। পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসতো, আমার কোনো দোষ ছিল না। শুধু একটাই দোষ, আমি মিথিলাকে পাগলের মতো ভালোবাসতাম। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে মিথিলাকে ভালোবাসতাম আমি। একসাথে স্কুলে যাওয়া, খেলাধুলা করা, আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ডের মতোই। কিন্তু যখন মিথিলাকে স্কুলের এক বড় ভাই ফলো করতে শুরু করে, আর মিথিলা যদি সম্পর্কে জড়িয়ে যায়, সেই ভয়ে সময়ে আপুর বিয়ের দিনই প্রপোজ করি মিথিলাকে। কিন্তু মিথিলার সাথে সাথে এই কথা আমার আব্বুকে বলে দেয়। আব্বু আমাকে সেদিন অনেক মারে। তখন 9ম শ্রেণীতে উঠেছি মাত্র। আমার আর বিয়ে খাওয়া হলো না। আব্বুর হাতের মায়ের সেদিন প্রথম খেয়েছিলাম। আব্বু বলেছিল মিথিলাকে যেন নিজের বোনের মতোই দেখি। আমার মায়ের দেখে মিথিলা অনেক হেসেছিল, কিন্তু মিথিলার প্রতি রাগ আসেনি আমার। বিয়ের দিন সুমি আপুর সাথে যাওয়ার জন্য বলেছিল আপু। আমিও প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, কিন্তু আমার আর যাওয়া হলো না। মিথিলাই গেল। আব্বু আমাকে মায়ের কারণটা শুধু ভাবিই জানতো, আর সবাই জেনেছে দুষ্টুমির জন্য মেরেছে। অনেকে আব্বুকে রাগ দেখিয়ে বলেছিল দুষ্টুমির জন্য কেউ এমনি মারে, আর বিয়ের দিন ফাইজলামি করবে না তো কবে করবে। আপুকে আনার জন্য গিয়েছিলাম। আব্বু না যাওয়ার কারণ কি জানতে চেয়েছিল, কিন্তু কিছু বলিনি। তবে মিথিলার মনে যেন আনন্দের জোয়ার বইছে। নতুন দুলাভাইয়ের সাথে ভালোই খাতির জমেছে। আমার খুব ভালো লাগলো বড় ভাইয়ের অভাবটা দুলাভাইকে দিয়েই পূরণ করুক। আপুকে নিয়ে বাসায় আসলাম। দুলাভাইয়ের সাথে আমারও ভালো সম্পর্ক গড়ে ওঠে। খুব ভালোভাবেই যাচ্ছিল দিনগুলো, কিন্তু বারবার মিথিলাকে আমার মনের কথা বলার চেষ্টা করেছি। মিথিলা বলতো আমি তোকে শুধুই ভাইয়ের মতো দেখি। দুলাভাইকে দিয়ে বলেছিলাম অনেকবার, কাজ হয়নি। তবে দুলাভাই আর মিথিলাকে অনেকবার একান্তে দেখেছি। মনে হচ্ছিল প্রেমিক প্রেমিকা বসে প্রেম করছে, কিন্তু আমি তখন এইসব নিয়ে ভাবিনি, কারণ মিথিলা দুলাভাই এমন না। পরবর্তীতে এমনই হলো। হঠাৎ মোবাইলে মেসেজ টিউন বেজে ওঠে। কল্পনা থেকে বাস্তবে ফিরে আসি। মিথিলার নাম্বার থেকে মেসেজ। কি লিখেছে? আমার রূপ বের করতে গিয়ে নিজেই ধরা খেলি। কেমন অভিনয়টা করলাম। মিথিলার লেখাটা পড়ে চোখের কোণে জমে থাকা কষ্টগুলো বের হতে চাচ্ছিল। আমি জানি না তুই এমনটা কেন করেছিস, তবে আমি চাইলে আমি তোদের রূপটা বের করে দিতে পারতাম, কিন্তু তোর সম্মান আর আপুর সংসারের কথা ভেবে কাউকে কিছু বলিনি। তাই নাকি? তোর কাছে কি প্রমাণ আছে নিজেকে সাধু বানানোর জন্য? তবে কেন তোকে বাসা থেকে বের করেছি জানিস? যেন আমাদের সম্পর্ক আর কেউ না জানে, আর তোর কাছে যেন ছোট হয়ে না থাকতে হয়। ভালো করেছিস, এতে আমার কোনো দুঃখ নেই। শুধু বলবো আপুর সংসারটা নষ্ট করিস না প্লিজ। তোদের এই অবৈধ সম্পর্ক নষ্ট করে সবাই যেমন ভাবতো তোকে সেরকমই ভাববে। চল, তুই আমাকে বলবি আমি কি করব? আমি দুলাভাইকে বিয়ে করব। তারপর আমি রিপ্লাই দিলাম, কিন্তু মেসেজ সেন্ড হচ্ছে না। বুঝতে বাকি নিয়েই সিমটা নষ্ট করে ফেলেছে। কিন্তু আমার মনে খুব ভয় জন্মাচ্ছিল, আপুর সংসারটা কি মিথিলা ধ্বংস করে দেবে। তাই আমি সাথে সাথে দুলাভাইকে ভিডিওটা পাঠিয়ে ছোট্ট করে লিখে রাখলাম, আমি চাইলে এই ভিডিওটা সবাইকে দেখাতে পারতাম। এতে করে আপনাদের সম্মান কোথায় যেত একবার ভেবে দেখেন। কিন্তু আমি তা করিনি। আমি না হয় এই অপবাদে ভালোভাবে বেঁচে থাকতে পারবো, কিন্তু মিথিলার আব্বু নেই। আমার আব্বু নিজের মেয়ের মতো আদর করে, সেই আদরটা থাকতো না। আর মিথিলার সম্মানটা কোথায় থাকতো? আর আপনার আপুর চোখে সারা জীবন ধর্ষক হয়ে বেঁচে থাকতেন। হতে পারতো আপনাদের সংসারটা ভেঙে গেছে, আর আপনাদের বাড়িতে যেই সম্মানে আছে সেই সম্মানটা ঘৃণায় পরিণত হতো। তাই আপনাদের একটা সুযোগ দিলাম, আপনাদের এই অবৈধ সম্পর্ক থেকে সরে আসুন। সম্মান আর আপুর ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন। মনে রাখবেন আপনার একটা ফুটফুটে বাচ্চাও আছে। আমি মেসেজটা দিয়ে বসে রইলাম।
বাস একটা স্টেশনে এসে থামলো। বাস থেকে নেমে পেটে খুব ক্ষুধা লাগছিল, তাই হোস্টেলে গিয়ে খাবার খেয়ে নিই। রাস্তার পাশ ধরে হাঁটছি, কিন্তু এখন আমি কোথায় যাব, কি করব ভেবে পাচ্ছি না। আব্বু আম্মুর কথাগুলো কানে বাজছিল। তুই আমার ছেলে না, তোকে কোন পাপে পেটে ধরেছি? মাগো, তুমিও তোমার ছেলেকে চিনলে না? চোখ থেকে অনবরত পানি ঝরছিল। অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটছি। দুপুর গড়িয়ে বিকেল। হঠাৎই রাস্তার মাঝখানে একটা বাচ্চাকে দেখলাম, যে কোনো মুহূর্তে গাড়িতে চাপা পড়তে পারে। আমি কোনো কিছু না ভেবে ব্যস্ত রাস্তায় নেমে গিয়ে আব্বাটাকে কোলে করে রাস্তার পাশে নিয়ে যাই। কিন্তু শেষের দিকে একটা গাড়ি এসে আমার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। আমি ব্যথায় কাতরাচ্ছি। বাচ্চাটার মা এসে আমাকে হাসপাতালে নিয়ে গেল, আর এক দিক দিয়ে আমাকে ধন্যবাদ জানাচ্ছে, অন্য দিক দিয়ে নিজের বেখেয়ালির জন্য বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমার এমন অবস্থার জন্য নিজেকে দোষারোপ করছে। ডাক্তার এসে আমাকে কী যেন একটা ইঞ্জেকশন দিল। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসলো। চোখ খুলে দেখি আমার পায়ে ব্যান্ডেজ। বাচ্চাটি ও বাচ্চাটির মা আরেকটা আমাদের সমবয়সী মেয়ে পাশে দাঁড়িয়ে আছে। ডাক্তার এসে বললেন, পাটা খুব ভালোভাবেই ভেঙেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়াবেন। আর রোগীকে 1 মাস রেস্ট নিতে হবে। খেলাধুলো কোনো কাজ করতে পারবে না। 15 দিন পর আবার দেখিয়ে যাবেন। আমার জন্য আজ তোমার এত বড় ক্ষতি হলো। না না আন্টি, নিজেকে দোষারোপ করবেন না, এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা, তোমার বাসা কোথায়? তোমার ফ্যামিলির কারো নাম্বার থাকলে দাও, আমি তোমার মা বাবাকে আসতে বলি। আমার মোবাইলটা খুঁজে পাচ্ছিলাম না। তোমার মোবাইল রাস্তায় পড়ে ভেঙে গেছে। এটা তো একেবারে গেছে। মোবাইলটা হাতে রেখে পকেট থেকে ভাবির দেওয়া টাকাটা বের করে, আন্টি হাসপাতালে কত টাকা বিল এসেছে জানি না, আমার কাছে এই কয়েকটা টাকা আছে, গ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, এটা রাখেন প্লিজ। কী করছো তুমি এসব? আমার ছেলেকে বাঁচাতে গিয়ে তোমার এই অবস্থা হয়, আর তুমি আমাকে চিকিৎসার খরচ দিচ্ছ। তোমার পরিবারে কেউ নেই? তাদের তো খবর দিতে হবে। আছে, আব্বু আম্মু, ভাই ভাবি, চাচি, চাচাতো বোন, কিন্তু এখন আমি ওদের কেউ না। তাহলে আপনি কোথায় যাবেন? জানি না। আজ সকালে বাসা থেকে বের করে দিয়েছে আমাকে, একটা মিথ্যা পাপের অপরাধে। আচ্ছা, তাহলে তুমি আমাদের বাসায় আসো, তোমার এখন রেস্টের দরকার। না আন্টি, এটা কি করে হয়? উপকার করেছে বলে আপনাদের বাসায় গিয়ে উঠব? আপনাদের বাড়তি ঝামেলা হবে। চুপ করো, এত ভালো মানুষ সাজার দরকার নেই। আমার ভাইকে বাঁচিয়েছেন, এখন আবার আপনাকে বাঁচানোর দায়িত্ব আমাদের। চলুন। চলো, উঠো। আন্টি, আমার ব্যাগটা কই? তোমার তো কোনো ব্যাগ দেখি নাই, মনে হয় কেউ নিয়ে গেছে। আন্টি এক হাতে আর মেয়েটি আমার আরেক হাতে ধরে হাঁটার জন্য বলল, কিন্তু আমি পা ফেলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। প্রথম পা ফেলে চিৎকার দিয়ে উঠলাম, আস্তে 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 পা ফেলো। জি আন্টি। হাসপাতালের গেটে এসে দেখে একটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। গাড়িতে করে একটা বড় গাড়ি বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়ি দেখে আমি তো অবাক প্রায়। এই বাড়িটা কি আন্টির? এরকম বড় লোকগণ তো এইরকম সমস্যা, বড় লোকদের তো এইরকম সমস্যা, যত টাকা লাগে শেষ করে দেয়, আর ওরা আমাকে নিজেদের বাড়িতে নিয়ে আসলো। শুধুমাত্র মানুষের প্রতি ভালোবাসা আছে বলে সম্ভব। আন্টি, এই বাড়ি কি আপনাদের? হ্যাঁ, এটাই আমাদের বাড়ি, চলো ভেতরে। আমাকে নিয়ে একটা রুমে শুইয়ে দিল। আচ্ছা বাবা, তুমি এখন রেস্ট নাও, আমরা পরে তোমাদের সম্পর্কে জানবো না হয়। জি আন্টি। আন্টিও তার মেয়ে রুম থেকে চলে গেল। রুমটা অনেক সুন্দর। ওরা মানুষ যেমন ভালো মনের, রুচিও সুন্দর। খুব ক্লান্ত লাগছে। শুয়ে শুয়ে ভাবছি, আজ যদি ওনারা আমাকে না নিয়ে আসতো, আমি কোথায় থাকতাম? পা ভাঙা নিয়ে রাস্তায় ভিক্ষা করা ছাড়া উপায় ছিল না। জানি না বাড়ির কী অবস্থা। আম্মু কি আমার কথা ভাবছে? আম্মু কি বলছে? ছেলেটা এমন ভুলে শাস্তিটা বেশি হয়ে গেল। আমি তো আম্মুর চোখের মনি ছিলাম, নাকি তার জন্যই আম্মু সেই কষ্ট করতে পারেনি? আম্মুর মনে আমার জন্য ঘৃণা জন্মে গেছে। আম্মু যদি জানতে পারতো তার ছেলে পা ভেঙে ফেলেছে, আম্মু কি এখনো রাগ করে থাকবে নাকি ছুঁয়ে আসবে? আম্মুকে দেখতে খুব মন চাচ্ছে। কিভাবে দেখব? মোবাইলটা যে ভেঙে গেছে। আম্মু, আমি তোমাকে ভালোবাসি, ক্ষমা করে দিও। বলতে পারিনি সত্য কথাটা। আমার মনে হয় চাইলেও বলতে পারবো না। মোবাইলের সাথে হয়তো ভিডিওটা হারিয়ে ফেলেছি।
খুব জানতে ইচ্ছে করছে আব্বু কি আমার কথা ভাবছে নাকি আমাকে তার মনে কবর দিয়ে ফেলেছে। আর সুমি আপু হয়তো বলছে বিশ্বাসটা ভেঙে দিয়েছি। আর মিথিলা তো বললই দুলাভাইকে বিয়ে করে ফেলবে। তবে দুলাভাইকে এই ভুলটা আবার করবে? আমি তো ভিডিওটা দেখিয়েছি। হয়তো ভিডিওটা দেখে থমকে গেছে, এতক্ষণে মিথিলাকে জানিয়ে দিয়েছে। ভাবি হয়তো এখনো নীরবে কাঁদছে, বলছে বিনা দোষে আজ আমি ঘর ছাড়া। আমার খবর নেওয়ার জন্য হয়তো মোবাইলে ফোন দিচ্ছে, কিন্তু বন্ধ পেয়ে হয়তো ভাবছে ছেলেটার কি কিছু হয়ে গেল। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায়। হঠাৎই ঘুমের মধ্যে কে যেন এসে ডাকছিল, এই যে এই যে উঠুন। কে? আমি রিমি। ওহ আপনি, আপনার নাম রিমি? হুম, ইয়াজাহান রিমি। আপনার নামটা তো জানা হলো না, আপনার নাম কি? আসিফুল ইসলাম। সুন্দর নাম। আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে, খেয়ে না। আপনার নামটাও সুন্দর। হুম, ঠিক আছে, খেয়ে নিন। আমি আপনার মেডিসিনগুলো নিয়ে আসছি। আচ্ছা। আমি বিছানা থেকে নামতে যাব। এই কী করছেন? আপনাকে 1 সপ্তাহ হাঁটাহাঁটি করতে মানা করেছে। কী লাগবে আমাকে বলুন। ওয়াশরুমে যাব। ধরুন আমি নিয়ে যাচ্ছি। রিমি আমার হাত ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রিমি দরজার সামনে দাঁড়িয়ে। ধরে আসুন। মেয়েটাকে যত দেখছি অবাক হচ্ছি। শহরের মেয়ে, আর এত ধনী ঘরের মেয়ে হয়েও মনে কোনো হিংসা নেই। বিছানায় বসে, আমার জন্য আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমি আপনাদের এই ঋণ শোধ করতে পারবো না। চোখের কোণে আটকে গেল পানি। ঋণের কথা বলে লজ্জা দিবেন না প্লিজ। আপনি আমার ভাইকে বাঁচিয়েছেন, আমরা আপনার ঋণ শোধ করতে পারবো না। এটা তুমি কি বলছো বাবা? আমরা তো শুধু আমাদের কর্তব্য পালন করছি। আন্টি তার ছেলেকে নিয়ে আসছে। আসলে আন্টি এই শহরে আমার কেউ ছিল না। বাসা থেকে বের করে দেওয়ার পর কোথায় যাব, এটাই ছিল আমার বড় চিন্তা। তার উপর যখন পা ভেঙে গেল, তখন তো রাস্তায় বসে ভিক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না। আপনারা আমাকে থাকার জন্য জায়গা দিলেন, আমার সেবা করছেন। কেঁদো না বাবা, জানি না তোমার সাথে কি হয়েছে। এখন খাবারটা খেয়ে মেডিসিন নিয়ে নাও, পরে শুনবো তোমাকে দেওয়া অপবাদের কথা। আন্টি আমার চোখের পানি মুছে দিয়ে গেলেন। খাবারটা খেয়ে নিলাম। রিমি আমাকে মেডিসিন দেখিয়ে দিল। মেডিসিন খেয়ে নিলাম। পেটে অনেক ক্ষুধা ছিল। আন্টি চলে গেছে। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আপনাদের বাসায় আর কে কে থাকে? আমি আসলে রিমির আব্বুর কথা জানতে চাচ্ছিলাম। আব্বু, আম্মু, আমি আর আমার ভাই, আর বিভিন্ন কাজে হেল্প করার জন্য কয়েকটা কাজের লোক। ও আচ্ছা, আপনার আব্বুকে তো দেখলাম না। আব্বা ব্যবসার কাজে বাহিরে গেছে, আসতে 10-12 দিন লাগবে। আপনার আব্বু যদি দেখে আমাকে বাসায় তুলেছেন, রাগ করবে না? না, কারণ আব্বু যখন শুনেছে আমার ভাইকে বাঁচাতে গিয়ে আপনার পা ভেঙেছে, আব্বু বলেছে আপনাকে বাঁচাতে যা করতে হয় তাই করার জন্য। রিমির কথা শুনে মনে হলো এই পরিবারের সবাই এক একটা রত্ন। আচ্ছা আপনি ঘুমান, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। তারপর ঘুমানোর চেষ্টা করলাম। রাত তখন প্রায় 11টা বেজে গেছে, কিন্তু চোখে ঘুম আসছে না। শুধু সকাল হয়ে যাওয়া ঘটনাগুলো মনে পড়ছে। মিথিলা কী করে পারল এমনটা করতে? মিথিলা তো আমাকে বেস্ট ফ্রেন্ড বলতো। অনেক রাত হয়ে যায়, ঘুম হয় না। কখন ঘুমিয়ে যায় জানি না। সকালে ঘুম থেকে উঠি রিমির ডাকে, এই যে উঠুন, 10টা বাজে, নাস্তা খেয়ে মেডিসিন খেতে হবে। মনে হচ্ছে ওরা আমার সুস্থতার জন্য সর্বোচ্চ সেবা দিচ্ছে। ওহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পায়ের ব্যথা কমেছে? মনে হয় কমেছে। আসুন ওয়াশরুমে এগিয়ে দিয়ে আসি। ধন্যবাদ। আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। ফ্রেশ হবার পর নিয়ে আসে। নাস্তা খেয়ে মেডিসিন খেয়ে নিই। আচ্ছা আপনার সাথে কি হয়েছিল শুনতে চান? আমি নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবেন না, তাহলে শুনুন। আজ সকালে কলেজ যাবার জন্য আমার চাচাতো বোন মিথিলাকে ডাকতে যাই, কিন্তু মিথিলার রুমে গিয়ে দেখি মিথিলা আর দুলাভাইয়ের সাথে অবৈধ সম্পর্ক মেলামেশা করছে। আমি বাকরুদ্ধ হয়ে যাই। মোবাইলে ভিডিও করতে থাকি তাদের আড়ালে। আমাকে দেখে ওরা থমকে যায়। রিমি আমার মিথ্যা অপবাদ শুনে চোখের পানি ফেলছে। আপনি প্রমাণ থাকা সত্ত্বেও কাউকে কিছু বলেননি, শুধু আপনার আপুর সংসার। আর যে আপনাকে ধর্ষক বানালো তার সম্মানের জন্য নিজে এই সম্মান হারিয়ে আসতেন। রিমি কান্না করছিল আর বলছিল,
আমার সম্মান হয়তো তাদের কাছে কমে গেছে, কিন্তু নিজের ভেতর নিজেকে নিয়ে গর্ব হচ্ছে। অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিলাম, হয়তো কোনো একদিন ওরা বুঝতে পারবে। আল্লাহ তাদের সহি বুঝদান করুক। আমি এটাই চাই। আমি হয়তো যে কোনোভাবে চলে যেতে পারতাম, কিন্তু ওরা হয় হারাতো ওদের অর্জন করা সম্মানগুলো। আপনার ভাবি তো অনেক ভালো মানুষ, আপনার উপর বিশ্বাস ছিল, তাই তো আবার আপনাকে জিজ্ঞেস করেছে। ভাবি আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। ভাবিকে ভিডিও দেখিয়ে প্রমাণ করেছি আমি নির্দোষ। ভাবি সবাইকে বলতে বলেছে, কিন্তু আমি বলার হলে আমি তো বলতাম। তাই আপনার মোবাইলটা দেওয়া যাবে? ভাবির সাথে একটু কথা বলবো। হয়তো আমাকে ফোনে না পেয়ে চিন্তা করছে। হ্যাঁ নিন। রিমি আমার হাতে মোবাইলটা দিল। আমি ভাবির নাম্বারে ফোন দিলাম, কিন্তু রিসিভ করেছে ভাইয়া। ভাইয়ার কণ্ঠ শুনে সাথে সাথে কেটে দেই। কি হলো, রিসিভ করেনি? করেছে, কিন্তু ভাইয়া। আমি মন খারাপ করি। ও আচ্ছা, তাহলে আমাকে দাও। রিমি মোবাইলটা নিয়ে আবার ফোন দিল। আবারও ভাইয়া ধরেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি রিমি। আশা কই? আমি আশার ফ্রেন্ড। ও আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি দিচ্ছি। কেমন আছো ভাবি? মুহূর্তে চোখ থেকে পানি বেরিয়ে আসলো। আসিফ, তুমি কোথায় এখন? তোমার মোবাইল বন্ধ কেন? কি হয়েছে? ভাবির কণ্ঠ জড়িয়ে যাচ্ছে, মনে হয় কান্না করে দেবে। ভাবি, কাল আমি অ্যাক্সিডেন্ট করি, পাটা ভেঙে যায়, সাথে আমার মোবাইলটা ভেঙে যায়, তাই কথা বলতে পারিনি। কি বলো এসব? কিভাবে? এখন তুমি কই? ভাবি, আমি একজন আশ্রয়কারিনীর বাসায় আছি, যিনি আমার এমন বিপদে পাশে এসে দাঁড়িয়েছে। অনেক ভালো ওরা। ওনার মেয়ের ফোন দিয়ে কথা বলছি। আমাকে একটা বিকাশ নাম্বার দাও, আমি টাকা পাঠাচ্ছি। আচ্ছা ভাবি, যখন লাগবে জানাবো। বাসার অবস্থা কেমন? খুব জানতে ইচ্ছে করছে। আগের মতো হাসি খুশিতে আছে, নাকি আমার আশার সব চলে গেছে? ভালো না। আম্মু আব্বুর মন খারাপ। কাল রাতে কেউ খাবার খায়নি, তবে মিথিলা আর সমীর জামাই কেমন হাসি খুশি। তাদের মতি গতি সুবিধার মনে হচ্ছে না। আমি তো দুলাভাইকে ভিডিওটা দেখিয়ে ভয় দেখিয়েছি যেন না মিশে, তবু ওরা নিজেদের ভুলগুলা বুঝতে পারছে না। খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে ভিডিওটা নিয়ে বাসায় যাই, সবাইকে দেখিয়ে দিই, কিন্তু এখন চাইলেও সম্ভব না। ভিডিওটা হারিয়ে গেছে। ভয়ের কোনো চিহ্ন দেখছি না। তোমার ভাইয়াকে রাতে বলেছিলাম তোমাকে এমন শাস্তি না দিলেও পারতো। সে বলে, আমার এত দরদ কেন? আমার কি তোমার সাথে সম্পর্ক আছে নাকি? কেঁদো না ভাবি, আমি তোমার ভালোবাসা বুঝি, কেউ না বুঝুক। আর এইসব নিয়ে বাসায় কাউকে কিছু বলো না। তবে ওদের আটকানো দরকার। কিভাবে? আমি দুলাভাইকে বলবো। আসিফ যে ভিডিওটা যাবার সময় আমাকে দিয়ে গেছে, বলেছে আর যদি মিথিলার সাথে মিশতে দেখি বাসার সবাইকে দেখাতে। আমি ভাবিকে বলতে বললাম। আচ্ছা, আশাকেও বলবো? খুব গোপনে দেখো ওরা ভালো হয় কি না। আসিফ, তুমি ওদের জন্য কেন এমন করছো? যারা তোমাকে মিথ্যা অপবাদে বাসা থেকে বের করে দিল, এখন প্রমাণটা হারিয়ে ফেলেছ, তুমি কি আর ফিরবে না? ফিরবো ভাবি, তবে যেদিন সবাই তাদের ভুল বুঝতে পারবে। তোমার ভাইয়া আসছে, রাতে ফ্রি হলে ফোন দিব। ভাবি ফোনটা রেখে দিল। আসিফ, আপনি কি মানুষ? রিমির চোখে কোনো পানি। কেন? যে আপনাকে বাসা ছাড়া করলো, মিথ্যা অপবাদ দিল, তাদের জন্য তো ভাবছেন। মনে রাখবেন, এই দুনিয়ায় কেউ কারো জন্য অতটা ত্যাগ স্বীকার করে না। তাহলে আপনারা কেন করছেন? আপনারা চাইলেই তো আমাকে কিছু টাকা ধরিয়ে চলে আসতে পারতেন, কিন্তু আমার ভালোর জন্য বাসাতে নিয়ে আসলেন। ত্যাগ স্বীকার করছেন। আপনি আমাদের উপকার করছেন, ধরে নিতে পারেন। তাই আমরা আপনার উপকার করছি, কিন্তু মিথিলা আর দুলাভাই তো আপনার সম্মান ডুবিয়ে বাসা থেকে বের করে দিল। মিথিলা আমার চাচাতো বোন, যাকে আমি ভালোবাসতাম, তার সম্মান কি করে নষ্ট করি বলুন তো? মিথিলা হয়তো একটা ভুল করেছে, আমি তার ভুলগুলো সংশোধনের কারণ হতে যাচ্ছি। সে যেন বুঝতে পারে কাকে সে অপমান করত। সে আজ তার সম্মান বাঁচানোর জন্য মুখ বুজে সব সহ্য করে গেল। আপনি এখনও মিথিলাকে ভালোবাসেন? জানি না, তবে আমি চাই মিথিলা তার ভুল বুঝতে পারুক, সম্মান নিয়ে বেঁচে থাকুক। ও, বুঝছি, হয়তো এখনও ভালোবাসেন। রিমি হয়তো বলতে যাচ্ছে, আমি আমি যা করেছো সব কিছু ভুল করেছো। রিমি চলে যায়। আমি রিমির কাছ থেকে গল্পের বই চেয়ে নিই সময় কাটানোর জন্য।
গল্প পড়তে আমার অনেক ভালো লাগে, ঠিক আপনাদের মতো। গল্প পড়ছি এমন সময় আন্টি রুমে আসলো তার ছেলেকে নিয়ে। বয়স বেশি হবে না, 5 বছর হবে হয়তো। খাবার খেয়েছো আসিফ? জি আন্টি, রিমি এনেছিল। আচ্ছা টিভি ছেড়ে দেব? না আন্টি, আমি বই পড়ছিলাম। বই পড়তে আমার খুব ভালো লাগে। ভাইয়া, এদিকে আসো, বসো ভাইয়ার সাথে। রিমির ভাইকে ডাকলাম। না, পায়ে ব্যথা দিবে, অনেক দুষ্টু। আগে পা ভালো হোক, তারপর খেলা করবে। না আন্টি, সমস্যা নেই। ছেলেটাকে আমার পাশে বসিয়ে আদর করছি। তুমি কি লেখাপড়া করো? জি আন্টি, সবেমাত্র কলেজে উঠেছি। আমার মনে হয় লেখাপড়াটা করতে পারবো না। মন খারাপ করে বললাম। মন খারাপ করো না, একটা ব্যবস্থা হবে। আমাদের রিমও কিন্তু এবার কলেজে উঠেছে। ওহ, তার মানে সমবয়সী। ভালোই হলো, সময়টা পড়ালেখা করে চালিয়ে দেব। আচ্ছা তুমি রেস্ট নাও, পরে এসে দেখে যাব। আমি বসে টিভি দেখছি, এমন সময় রিমি কি যেন আমার থাকার রুমে আসলো। কি নিয়ে যেন আমার থাকার রুমে আসলো। হাতে কতগুলো শপিং। এগুলো আপনার দেখেন পছন্দ হয় কিনা। আমার পছন্দ, আশা করি ভালো লাগবে। আর এটা আপনার নতুন মোবাইল। এগুলোর কি দরকার ছিল বলেন? শুধু শুধু টাকা খরচ করলেন। আমি কি তাদের বেশি চালিয়ে দিচ্ছি? তাই নাকি? এক কাপড়ে থাকতে পারেন আর সারাদিন রুমে বসে সময় কাটাবেন। কি করে শুনি? এই ধরুন, 5,000 টাকা আছে। বাকিটা ভাবিকে বলে নিয়ে দিয়ে দেব। আসলে বিষয়টা নিজের কাছেই খারাপ লাগছিল। কি বললেন? আরেকটা বার বলুন। আপনার ওই পাটাও ভেঙে দিই। ভালোবাসার দাম কি টাকা দিয়ে যায়? না, আসলে আমার লজ্জা লাগছে। আপনাদের বাসায় আছি, আপনাদেরই, আবার আমার জন্য এত কিছু। লজ্জা থাকা ভালো। রিমির পছন্দ তো অনেক ভালো, সবগুলো কাপড়ই ভালো লাগছে। আপনার পছন্দ অনেক ভালো। আর ধন্যবাদ। কেন? এইগুলো ভীষণ প্রয়োজন ছিল। ও সময় তো ওই সময় তো এগুলো কি দরকার ছিল বললেন? মোবাইলটাও দেখছি খুব দামি, রেডমি 7, সাথে রিমির রেজিস্টার করা নতুন সিম। আর বাসায় তো ওয়াইফাই আছেই। সময়টা না হয় কেটে যাবে, কিন্তু একটা মানুষ কতক্ষণ ঘরবন্দি থাকতে পারে? দুপুরে গোসল করার সময় হয়ে গেছে। রিমি এনে দেওয়া লুঙ্গি নিয়ে ওয়াশরুমে গেছি গোসল করতে। বলতে ভুলে গেছি, রিমিদের অ্যাডজাস্ট করা ওয়াশরুম, তাই তেমন সমস্যা হয়নি। তারপরও রিমি জানতে পারলে বকতে পারে। বলেছিল গোসল করার সময় রিমি ওয়াশরুমে এগিয়ে দিয়ে আসবে। তাছাড়া সাপোর্টের জন্য একটু ভর দিয়ে চলার জন্য রিমি এনেছিল কিছুক্ষণ আগে। এখন মনে হয় হাঁটতে পারবো আমি একাই। গোসল করে বের হয়ে দেখি রিমি রুমে আছে। আমাকে দেখে রাগ দেখিয়ে বলছে, আপনি একা একা কেন হাঁটছেন? যদি পায়ে ব্যথা লাগতো? আপনি তো সরি, নিজ দায়িত্বে বুঝে নেন। সাপোর্টার এনে দিয়েছেন। আমার মনে হয় কেউ হেল্প করতে হবে না, চলতে চলতে পারবো। রিমি উঠে এসে আমার হাত ধরল। এগিয়ে যাওয়ার আগেই রিমি উঠে এসে আমার হাত ধরল। কি বেশি বোঝেন না, আসুন। কি রাগ দেখাচ্ছে, মনে হচ্ছে কত বছরের পরিচয়। আসলে ভালো মানুষগুলো এমনই হয়। ওরা ধনী গরিব বড় ছোট কিছু বুঝে না। ওরা বোঝে শুধু মানুষের বিপদে এগিয়ে যেতে হবে। আর ভালো মানুষগুলো অল্পতেই মানুষকে আপন করে নিতে পারে। কারো কারো চোখে এগুলো খারাপ দেখায়। আসলে এগুলোই মানব প্রেম। একটা কথা বলবো? জি বলেন। রুমে থাকতে থাকতে কেমন যেন লাগছে। এমনিতেই মন খারাপ আব্বু আম্মুর জন্য। আজ বিকেলে কি আপনাদের ছাদে নিয়ে যাবেন? আপনাকে তো এত হাঁটতে মানা করেছে। বারান্দায় বসে গল্প করব, মন ভালো হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি খাবার নিয়ে আসছি, প্রস্তুত থাকেন। রিমি খাবার আনতে চলে গেছে। বুঝি না, এমনও হয়? মিশুক মেয়ে হয়। আপনাদের কি মনে হচ্ছে এগুলো শুধু গল্পেই সম্ভব, তাই না? না, এগুলো সম্ভব। আমার সাথেই এমন হচ্ছে। দুপুরের খাবার খেয়ে নিলাম। আমি যেই রুমে থাকি এখানে বারান্দাও আছে, আজ প্রথম জানলাম। বিকেলে রিমি আসলো গল্প করার জন্য। কি করছেন? কিছু না, শুয়ে আছি। বারান্দায় যাবেন না? না, রুমেই থাকি। পাটা যত তাড়াতাড়ি ভালো হয় মুক্তি। দেখলাম এমনিতেই অনেক কষ্ট হচ্ছে এদের, এখন হাঁটতে গিয়ে যদি পায়ে ব্যথা পেয়ে নেই
আচ্ছা, আপনি কি লেখাপড়া করেন? হুম, কলেজে উঠেছিলাম। আমিও তো। ভালোই হলো, আমরা তাহলে ফ্রেন্ড। ওকে। কি বলেন? আপনার সাথে? কেন? আমাকে পছন্দ হচ্ছে না? কি বলেন? আপনার মতো মেয়ে হয় নাকি? তাহলে তুমি করে বলবা। ওকে, আমি আপনিই বলবো। আপনি তুমি করে বলি। না, ফ্রেন্ডকে কখনো আপনি বলা যায় না। আচ্ছা, তুমিই বলবো। রিমির সাথে গল্প করতে করতে রিমির জীবনের খারাপ সময়ের কথা শুনতে পাই। রিমির জীবনের গল্পটা খুবই কষ্টের, যা শুনে চোখের কোণে পানি জমে যায়। হয়তো প্রতিটি মানুষের জীবনের এরকম একটা গল্প থাকে। কেউ কেউ প্রকাশ করে, কেউ কেউ বলতে পারে না, নিজের ভেতর কবর দিয়ে দেয়। রাত তখন 9টা। খাওয়া দাওয়া শেষ করে ভাবিকে আমার নতুন নাম্বার থেকে কল দিলাম, কিন্তু ভাবির নাম্বার বন্ধ দেখাচ্ছে। অনেকবার ট্রাই করেছি, কিন্তু কোনো কাজে আসছে না। নাম্বার বন্ধ দেখাচ্ছে। হয়তো মোবাইলে চার্জ নেই, তাই রেখে দিলাম। বাসায় তো আর কাউকে ফোন দিয়ে কথা বলার মতো অবস্থাই নাই। সত্যি বলতে আমার মায়ের কণ্ঠটা শুনতে খুব মনে পড়ছে। আসলে যে যতটা আপন, তার থেকে পাওয়া কষ্টটা অনেক বেশি হয়, যা অনেক সময় সহ্য করতে পারা যায় না। আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে। আম্মু হয়তো কখনো ছেলের এতটুকু অপরাধ করতে দেখেনি, কিন্তু যখন আম্মু এইরকম জঘন্য কাজ করতে দেখে, হয়তো কলিজা পুড়ে গিয়েছিল। আম্মু পারেনি নিজের চোখে দেখে বলতে, আমার ছেলে এমন না, সে এমন করতেই পারে না। আমি যখন রাতে পড়তে পড়তে অনেক রাত করে ফেললাম, আম্মু আমার রুমে এসে বসে থাকতো। কখনো দুধ গরম করে দেয়, কখনো কফি এনে দেয়। যদি কখনো বললাম, আম্মু আজ খাবো না, ভালো লাগছে না, আম্মু আমাকে নিজের হাতে খাইয়ে দিত আর বলতো, রাতের খাবার না খেয়ে ঘুমাতে নেই। খেতে বসলে সবচেয়ে ভালো খাবারটা আমাকে দিত। আব্বুর দেওয়া হাত খরচের পরও আম্মু অনেকগুলো টাকা ধরিয়ে দিত আর বলতো, আমার ছেলেটা না খেয়ে শুকিয়ে যাচ্ছে। আজ মায়ের আদরগুলো খুব মনে পড়ছে। আম্মু বেঁচে থাকতেই আম্মু বলে ডাকার অধিকার হারিয়ে ফেলেছি। এর থেকে আর কষ্টর কি হতে পারে আমার জানা নেই। হয়তো যাদের মা নেই তারাই বুঝবে মাকে মনে পড়া কতটা কষ্টের। পরের দিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ভাবির নাম্বারে আবার কল দিলাম, কিন্তু এখনও নাম্বারটা বন্ধ পাচ্ছি। ভাবির মোবাইলটা কি হলো? মন খারাপ করে বসে আছি। রিমি এসে, কি আসিফ, মন খারাপ কেন? ভাবির নাম্বারটা বন্ধ পাচ্ছি কাল রাত থেকে। মন খারাপ করো না, হয়তো মোবাইলে কিছু একটা হয়েছে। জি জানি। আসিফ, তোমার সাথে দেখা করতে আমার একটা ফ্রেন্ড এসেছে। আমার সাথে কে দেখা করবে? আমার ফ্রেন্ড, বললাম না। কিন্তু আমার সাথে কেন দেখা করবে? আমি তোমার কথা বলেছিলাম, তোমার জীবনের গল্প বলেছিলাম। তোমার গল্প শুনে দেখার জন্য পাগল হয়ে গেছে। এমন ভালো মানুষকে না দেখে নাকি ঘুম হবে না। রিমির কথা শুনে কেমন হাসি পাচ্ছে। কিছু বললাম না। রিমি মেয়েটাকে রুমে নিয়ে আসলো। মেয়েটার সাথে কথা হলো, খুব ভালো লাগলো কথা বলে। মানুষের কষ্ট বোঝার মতো মন আছে। বিকেলে ভাবিকে আবার ফোন দিলাম, কিন্তু একই অবস্থা, বন্ধ পাচ্ছি। এভাবে কেটে গেল 2 দিন, কিন্তু ভাবির ফোন এখনও বন্ধ পাচ্ছি। বাসার সাথে যোগাযোগ কি তাহলে একেবারে বন্ধ হয়ে গেল?